প্রিয় ভাই বোনেরা, ওয়েলকাম টু দ্য ওয়ান্ডার্স এন্ড সায়েন্স। আর যদি তোমরা জেইনেটের মতো এক্সাম ক্র্যাকের টার্গেট নিয়ে ভিডিওটা ক্লিক করেছো তাহলে অ্যাগেন ওয়েলকাম। কারণ আমি একজন ইঞ্জিনিয়ার আর আমার পুরো ইঞ্জিনিয়ারিং মাইন্ড তোমাদের সিলেকশনের সাথে সাথে সিলেবাস কমপ্লিটেড টার্গেটও কিন্তু নিয়েছি। ওকে, তো আগের লেকচারগুলোতে আমরা সমতল দর্পণে কিরকম প্রতিফলন হচ্ছিল সেই সম্বন্ধে পড়েছিলাম তো। এবার আমরা গোলীয় দর্পণে কি রকম প্রতিফলন হবে সেই সম্বন্ধে পড়বো, যেটা মনে করে আমরা ক্লাস 10 একবার পড়েছিলাম কিনা। পড়েছিলাম এখানে আলোর চ্যাপ্টারটা, যেখানে আমরা গোলীয় দর্পণ সম্বন্ধে পড়েছিলাম। তো গোলীয় দর্পণে আসার আগে আমরা চলো একটা তল সম্বন্ধে জেনে নিই, যেটা হচ্ছে বক্রতল। বক্রতল কি বলতো? বক্রতল এমন ভাবে বোঝাবো যাতে পরবর্তীকালে কখনো বইয়ের পাতা উল্টা দেখতে হয় নাই আর তোরা ভুলে যাবিস এটা কিন্তু আমি মানতে পারবো না কখনো। ওকে, ঠিক আছে। বক্রতল, বক্রতল কোনটা? তল তিন প্রকারে হয়, একটা হচ্ছে মসৃণ তল, একটা হচ্ছে অমসৃণ তল, আর একটা হচ্ছে বক্রতল। এবারে মসৃণ তল কোনটা? দেখ, যেটা পুরো প্লেন হয়, পুরো স্মুথ প্লেন, যেমন এই বোর্ডটা আছে পুরো স্মুথ প্লেন আছে একটা, তাহলে এটা হয়ে গেল একটা কি মসৃণ তল। আর এটা আছে অমসৃণ তল। কোনটা? যেমন আমাদের দেয়াল জাস্ট দড়খসা আছে, দেয়াল নিচে যেটা আছে মাটি, ঠিক আছে, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমাদের কি তল? অমসৃণ তল। আরেকটা আছে যেটা হচ্ছে আমাদের বক্রতল। বক্রতল মানেই জানে, বক্র মানে হচ্ছে বাঁকা, এখানে মনে কর, বুঝলিস তো? বক্রতল মানে হচ্ছে বাঁকা তল। যদি এরকম পুরো প্লেন হয় তাহলে এটা গেছে একটা মসৃণ তল। যদি এরকম একটা তল হয়, প্রতিফলক তলটা বলছি, যদি একটা মসৃণ প্রতিফলক তল হয় তাহলে ওটাকে বলা হয় মসৃণ তল। যদি এর প্রতিফলক তলটা জাস্ট একা বাঁকা একটু একটু থাকে দড়খসা, তাহলে ওটা বলা হয় অমসৃণ তল। আর যদি এই প্রতিফলক তলটা পুরো স্মুথ হয় কিন্তু কি হয়, বাঁকা হয়, তাহলে এটাকে বলতে পারি আমরা বক্রতল। তাহলে বক্রতল সম্বন্ধে ডাউট ক্লিয়ার? আর কখনো ভুলবি মনে হয় না আমার। ওকে, চল এবারে একটু আগে যাই। আমরা যখন প্রতিফলনের সূত্র পড়েছিলাম তখন যখন দেখেছিলাম সূত্রগুলোতে প্রতিফলনে পড়েছিলাম, তখন দেখেছিলাম যে আপতন কোণটা আর প্রতিফলন কোণটা সমান হয়, বুঝলিস তো? এইরকম কিছু সূত্র পড়েছিলাম। কিন্তু ওইখানে যখন পড়েছিলাম তখন মনে কর ওইখানে তল সম্বন্ধে কিছু বলে নাই, যে ওটা শুধু সমতল দর্পণে একটা মসৃণ তলেই হবে, প্রতিফলনটা বক্রতল হবে নাই বা অমসৃণ তল হবে নাই, এরকম কিছু বলেছে? কিছু বলা নাই। মানে আমাদের প্রতিফলনের সূত্রগুলা মসৃণ তল হোক, সমতল দর্পণ হোক, বক্রতল হোক, যেখানে হোক সেখানে কাজ করে। বুঝতে পারছিস তো? আমাদের দেয়ালটা আছে না এখানে, এই যে ঘরটা আছে, ঘরের দেয়ালগুলো আছে, সেখানে কিন্তু প্রতিফলন হয়, কিন্তু এখানে বিচ্ছিন্ন প্রতিফলন হয় না। তার জন্য এসে নিয়ে কোথাও সেগুলো বিন্দুগুলো মিলিত হয় নাই, তার জন্য সব কিছু ছড়ান যায়। তার জন্য আমরা ওইখানে প্রতিবিম্ব দেখতে পাই নাই। কেন পাই নাই সেটা আমরা আগের লেকচারে আলোচনা করেছি। ঠিক বুঝতে পারছি তো? বিচ্ছিন্ন যখন প্রতিফলন করেছিলাম তখন এটা করেছিলাম। তো এই যে আমাদের একটা বক্রতল আছে, এই যে বাঁকা একটা তল, সেখানেও কিন্তু আমাদের প্রতিফলন হবে, ঠিক আছে। তার মধ্যে যে রশ্মিটা নিয়ে পড়ে সেটা হচ্ছে আপতিত রশ্মি, আর যেটা সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর এটা হচ্ছে প্রতিফলক তলে, বুঝলিস? ঠিক আছে, তাহলে সমস্ত তলের ক্ষেত্রে কিন্তু প্রতিফলনের সূত্র কাজে লাগবে। ওকে, এবার যাব আমরা গোলীয় দর্পণ সম্বন্ধে। গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ কোনটা বলে? আরে চল তোর ক্লাস 10 থেকে একবার ঘুরে আসি। ক্লাস 10 থেকে, তার আগে হেডিং দিয়েছে গোলীয় দর্পণ। ওকে, ক্লাস 10 থেকে তখন পড়েছিলাম, কি পড়েছিলাম? একটা দর্পণ আছে, একটা দর্পণ। আরে তার আগে দেখে নে, বক্রতল কি হতে পারে? বক্রতল স্ফেরিক্যাল হতে পারে, অর্থাৎ গোলীয় হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, আবার অর্ধবৃত্তাকার হতে পারে, ঠিক আছে। এগুলো সবই হচ্ছে কিন্তু বক্রতল। এবার যে গোলীয় দর্পণটা আছে না, গোলীয় দর্পণ যে প্রতিফলক তল থাকবে সেটা কিন্তু বক্রতলে থাকবে, বুঝেছিস? তাহলে দেখ, একটা দর্পণ আছে, মানে আরে সমতল দর্পণ যাচ্ছি না, একটা এরকম দর্পণ আছে, এটা হচ্ছে একটা দর্পণ, ঠিক আছে। এটা কি? একটা দর্পণ। আবার এই দর্পণটা যে যদি এই দর্পণটা যদি কোনো গোলকের অংশ হয় তাহলে সেটাকে বলা হয় গোলীয় দর্পণ। আবার এই দর্পণটা আছে, এবার যদি আমরা দেখি তো এই দর্পণ যেটা আছে, এই দর্পণটা কোনো একটা গোলকের অংশ ছিল, মানে এত বড় একটা গোলক ছিল, সেই গোলকের থেকে কাটিয়ে নিয়ে দর্পণটা বানাইছে। মানে এই দর্পণটা কি হয়ে গেল, ঠিক আছে। মানে এই যে একটা দর্পণ যদি কোনো একটা গোলকের অংশ হয়, মানে দেখতে পাচ্ছি এখানে আমরা যে এটা একটা গোলক, সেই গোলকের থেকে কাটিয়ে নিয়ে দর্পণটা বানাচ্ছে, মানে এই দর্পণটা
একটা গোলকের অংশ, তাহলে এখানে বলতে পারি এটা কি দর্পণ, এটা একটা গোলীয় দর্পণ। ডাউট ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখ গোলীয় দর্পণ সম্বন্ধে তোর মাথা থেকে ভূতটা নামে গেছে। গোলীয় দর্পণ কেন বলে, কাকে বলে, আর কি জন্য বলবো, ওকে? জানি না কেন ডাস্টারটা কিন্তু খারাপ হয়ে গেছে, ঠিক করে মুছে যাচ্ছে না। এবার দেখ এই যে গোলীয় দর্পণটা আছে না, গোলীয় দর্পণ দুই প্রকার হতে পারে। কি কি? একটা হচ্ছে অবতল দর্পণ বা কনকেভ, কি কনকেভ মিরর, আর একটা হচ্ছে উত্তল দর্পণ বা কনভেক্স মিরর। এবার দেখ এই যে এইটা একটা আয়নাটা আছে, ঠিক আছে? এবারে আয়নাটার যে প্রতিফলক পৃষ্ঠটা, প্রতিফলক মানে যেখানে আলো আসে নিয়ে প্রতিফলিত হবে সেটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, ঠিক আছে? তো যদি এই আয়নাটার প্রতিফলক পৃষ্ঠটা এই ভিতরের দিকে হয়, এটা ভিতর না, এটা ভিতরের দিকে আর এটা হচ্ছে বাইরের দিকে, ওকে? তো যদি প্রতিফলক তলটা, দেখ ভালো করে শিখ, বুঝলিস তো? ভালো করে শিখ, পরে গাল দিস না, ঠিক আছে? ক্লাসটা করলাম বা শিখতে পারলাম নাই এরকম কিছু আমি কিছু কমেন্ট না পাই, ওকে? তাহলে কি হচ্ছে, যদি একটা দর্পণের, যদি একটা গোলীয় দর্পণের এই যে প্রতিফলক তলটা, এখানে প্রতিফলক তলটা ভিতরের দিকে হয়, প্রতিফলক পৃষ্ঠটা ভিতরের দিকে হয়, তাহলে এটাকে বলা হয় একটা কি দর্পণ? বলা হয় অবতল দর্পণ। এটা কি ভিতর দিকটা বলতে পারি আমরা অবতল দর্পণ। আমি যেহেতু বাংলাতে পড়ালেখা করি নাই বেশিরভাগ, ঠিক আছে, বাংলাটা ভুলে গেছে লিখতে, হাত লেখার খুবই বাজে, তো হাত লেখার দিকে ধ্যান দিস না আর বোর্ডটার দিকে ধ্যান দিস না, কারণ ছোট বোর্ডে কিন্তু বড় ধামাকা হয়, ওকে? চল তাহলে তাহলে প্রতিফলক পৃষ্ঠটা ভিতরের দিকে হলে এটা বলা হয় একটা অবতল দর্পণ। এবার যদি প্রতিফলক তলটা বাইরের দিকে হয় তো, হ্যাঁ ঠিক, যদি প্রতিফলক তলটা মানে যদি আলোর যে প্রতিফলনটা হয় আসে নিয়ে যদি এই তলটাতে হয়, এই বাইরের দিকটাতে, তাহলে এই যে বাইরের পৃষ্ঠটাকে বলা হয় উত্তল দর্পণ। যদি প্রতিফলক তলটা, যদি দেখ একটার মধ্যে বুঝে দিচ্ছি, যদি এটা হচ্ছে প্রতিফলক তল, যদি যদি একটা দর্পণের, যদি একটা গোলীয় দর্পণের প্রতিফলক তলটা বাইরের দিকে হয়, তাহলে ওটাকে বলা হয় কি, ওটাকে বলা হয় একটা উত্তল দর্পণ, ঠিক আছে? তাহলে গোলীয় দর্পণ কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে উত্তল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ। ডাউট ক্লিয়ার? ডাউট ক্লিয়ার তো? ডাউট ক্লিয়ার তো জাস্ট একটা কমেন্ট করিস ভাই, ওকে? চল শেয়ার করতে কিন্তু ভুলিস না বন্ধুদেরকে, কারণ আমি পাক্কা দিচ্ছি সিলেবাসের সাথে তোমাদের সিলেকশনের দায়িত্ব আমি নিচ্ছি পুরা। আর একটু যদি কোনো রকম ডাউটস হয় ক্লাসের মধ্যে, এটা কখনো হইতেই পারে নাই, কারণ আমার মধ্যে পুরো বিশ্বাস আছে, ওকে? ঠিক আছে? আর যাতে তোর বই দেখতে না হয় কখনো জীবনে, সেটারও আমি ডাউট ক্লিয়ার করার চেষ্টা করছি, ওকে? তো এরপর যেটা আছে, এরপর মাথায় রাখ কয়েকটি প্রয়োজনীয় সংজ্ঞা আছে, কিছু সংজ্ঞা আছে প্রয়োজনীয় সংজ্ঞা। যেমন তোর আগে দেখ ক্লাস 10 মনে কর কি পড়েছিলাম, পড়েছিলাম বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র, মেরু, ফোকাস, ফোকাস দৈর্ঘ্য, এই সম্বন্ধে পড়েছিলাম কিনা, প্রধান অক্ষ, এগুলো পড়েছিলাম, মনে আসছে কিছু? মনে আসছে নাই? আরে দেখ দেখ তাহলে যদি মনে না আসে তাহলে দেখ, প্রথম হেডিং কর, প্রথম যেটা আছে টপিক সেটা মাথায় রাখ, সেটা হচ্ছে আমাদের কি, বক্রতা কেন্দ্র, ওকে? বক্রতা কেন্দ্র, সেন্টার অফ, ইংলিশে কি বলা হয়, ইংলিশে বলা হয় সেন্টার অফ কার্ভেচার, ওকে? ইংলিশের টার্মগুলো মনে রাখা উচিত, কারণ অনেক সময় এক্সামে তো ইংলিশের টার্মগুলোকে মানে এক্সামে দেয়, ঠিক আছে? ইংলিশের টার্মগুলো দেয় পরীক্ষাতে, সেগুলো মাথায় রাখা প্রয়োজন, ঠিক আছে? সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, ওকে? বক্রতা কেন্দ্র কি জিনিস সেটা দেখ, সেন্টার মানে কেন্দ্র আর কার্ভেচার মানে হচ্ছে বক্রতা, ওকে? এটা মাথায় রাখ, এরকম সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র। তো যে এই যে গোলীয় দর্পণটা আছে, এটা গোলীয় দর্পণ একটা, এই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ ছিল, যে গোলকের অংশ, এই যে একটা বড় গোলকের অংশ হচ্ছে এই গোলীয় দর্পণটা, ঠিক আছে? তো এই যে গোলীয় দর্পণটা, এই M1 M আচ্ছা M ডট, ঠিক আছে? এই যে গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকটার, এই এত বড় গোলকটার, সেই গোলকটার কেন্দ্র যেটা থাকছে, সেই কেন্দ্রটাকে এই যে দর্পণটার, এই দর্পণটা বা মিররটার বলা হয় বক্রতা কেন্দ্র। বুঝতে পেরেছিস তো? একটা একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকটার কেন্দ্রকে এই দর্পণটার বক্রতা কেন্দ্র বলে। ডাউট ক্লিয়ার? সেন্টার অফ কার্ভেচার বলে, ওকে? চল আর একটু আমরা আগান যাই। তো সেন্টার অফ কার্ভেচার লিখে হচ্ছে সি দিয়ে নাম, ঠিক আছে? সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। এই বড় বড় গোলকটার কেন্দ্রটাকে এই ছোট এতটুকু আয়নাটা বলছে কি, বক্রতা কেন্দ্র। अरे डाउट क्लियर हो गया ना?
ডাউট ক্লিয়ার করতে রে, ডাউট ক্লিয়ার করাই তো আমার কাজ, ডাউট ক্লিয়ার করাই যা, কনসেপ্ট পুরো ক্লিয়ার রাখ একদম, তাহলে তুই এক্সামে ঝাক্কাস করে লিখতে পারবি। ওকে চল, এরপর যেটা আছে বক্রতা ব্যাসার্ধ লিখে। বক্রতা আবার চলে আসছে, বক্রতা বেসার্ধ, বক্রতা বেসার্ধ, বক্রতা বেসার্ধ সেন্টার অফ, আচ্ছা রেডিয়াস অফ কার্ভেচার, সরি সরি ওটা ছিল সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। বক্রতা ব্যাসার্ধ, এবার তোরা তো নিজেই বলতে পারি বক্রতা ব্যাসার্ধ কোনটা, আমি জানি তোদের মনে এসে গেছে, কি যে এই যে দর্পণটা আছে, এই দর্পণটার যে গোলকের অংশ, সেই গোলকের এটা কেন্দ্র, আর এই কেন্দ্রটা হচ্ছে এই দর্পণটার বক্রতা কেন্দ্র। এবার এই যে বড় গোলকটা আছে, এই বড় গোলকটার যে ব্যাসার্ধটা আছে, বুঝলিস তো, ব্যাসার্ধ যাই হোক, এত বড় ব্যাসার্ধ, ঠিক আছে, এই যে ব্যাসার্ধটা আছে, এই যে একটা গোলীয় দর্পণ, যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে এই দর্পণটার কি বলে রে, বক্রতা ব্যাসার্ধ, রেডিয়াস অফ কার্ভেচার। ডাউট ক্লিয়ার? এটা বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে, এটা সি দিয়ে দিলাম, এটা হচ্ছে তোর আর, এটা বলা হয় কি, কি বলে এটাকে, বক্রতা ব্যাসার্ধ। এই গোলকটা, বড় গোলকটার যে ব্যাসার্ধ, সেইটা दर्पणটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। चल ये भी तेरा कंप्लीट हो गया जी। इसके बाद क्या है जी, বিরক্ত होने का कोई बात नहीं है, বিরক্ত হওয়ার কোনো ব্যাপার নাই, ঠিক আছে, একদম সোজা ভাষায় বোঝার চেষ্টা কর। কোন রকম ডাউট যদি থাকে, যদি কোনো জায়গায় বিরক্ত লাগে, তাহলে আমাকে কমেন্ট করে দিস, পরে যে লেকচারটা আসবে, লেকচারটাতে পরে সেখানে ওই জায়গাটা আপডেট করব। ওকে, এরপর কি আছে, এরপর আছে আমাদের প্রধান অক্ষ। হ্যাঁ আরে 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 প্রধান অক্ষ আছে, চল তার আগে জানলে একটা মেরু সম্বন্ধে জানলে, মেরু সম্বন্ধে, ঠিক আছে, কি মেরু বা, মেরু বা মধ্যবিন্দু, মেরু বা মধ্যবিন্দু, এই যে দর্পণটা আছে, এই দর্পণটার প্রতিফলক তাহলে যে মাঝটা আছে না, ঠিক আছে, এই যে দর্পণটা আছে এম এম ডট, এই একটা গোলীয় দর্পণের, গোলীয় দর্পণের প্রতিফলক তলকে, গোলীয় দর্পণের এই যে প্রতিফলক তলটা আছে, এই প্রতিফলক তলের মাঝখানটা যে থাকে, এই বিন্দুটাকে, মাঝ বিন্দুটাকে বলা হয়, এই মধ্যবিন্দুটাকে বলা হয় কি, এটাকে বলা হয় মেরু, কি মেরু বলা হয়। তাহলে মেরু বুঝতে পারলিস, একটা দর্পণের মাঝখানকে, মানে ধরে রাখ যে একটা গোলীয় দর্পণের প্রতিফলক যে তলটা আছে, সেই প্রতিফলক মাঝ বিন্দুটাকে মধ্যবিন্দু বলে দিয়েছে এখানে, ঠিক আছে, মেরু বা মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটাকে বলা হয় মেরু। ওকে, এরপর আছে, তাহলে বুঝতে পারলি মেরু কোনটা, আচ্ছা মেরু বুঝতে পেরেছিস। এবার চল 3 নম্বরে গেল, এটা 4 নম্বর। এবার চল প্রধান অক্ষ সম্বন্ধে জান, এটা বলা হয় পোল, ইংলিশে কি বলে, মেরুকে পোল বলা হয়। এবার দেখ প্রধান অক্ষ, প্রধান অক্ষ বা প্রধান অক্ষ বা এক্সিস বলা হয়, কি এটা বলা হয়, এটাকে ম্যান এক্সিস যেটা বলা হয়, কি বুঝতে পারছিস তো, ম্যান এক্সিস, প্রিন্সিপাল এক্সিস, ঠিক আছে। এবার দেখ ভাই, তো বল এই যে দর্পণটা আছে দাদা, এই দর্পণটার এই বিন্দুটা কি রে, এটা হচ্ছে পোল বা মেরু দাদা, এর নাম দিতে পি। ওকে, এবার এই গোলীয় দর্পণটা, আর এই যে এখানে যে কেন্দ্রটা আছে, এই কেন্দ্রটা কি নাম, এই যে এটা, এই দর্পণটার যে গোলকের অংশ, তার এটা কেন্দ্র। আবার এই দর্পণটার এটা কি বলা হয়, এই দর্পণটার বলা হয় এটাকে বক্রতা কেন্দ্র, ঠিক আছে। তো এই যে বক্রতা কেন্দ্র নাম দিতে সি। তো যদি আমরা এই বক্রতা কেন্দ্র আর এই যে মেরু, এই দুটা লাইনকে যোগ করে নিয়ে, সংযোগ করে নিয়ে থেকে টানে দিই লাইনটা, তাহলে যে লাইনটা আসছে না, এক্স এক্স ডট, এই যে লাইনটা আসছে, এই বক্রতা কেন্দ্র আর এই মেরুর সাথে যদি দুটা যোগ করে নিয়ে লাইন টানি, তাহলে যে লাইনটা পাচ্ছে, যে এক্সিসটা পাওয়া আছে, যে ঐক্যটা পাওয়া আছে, সেইটাকে বলা হয় প্রধান অক্ষ বা প্রিন্সিপাল এক্সিস। ডাউট ক্লিয়ার? আরে ফটাফট ডাউট ক্লিয়ার করো বাবু। এবার আরেকটা টপিক আছে যেটা হচ্ছে উমেশ, সেইটা তোরা ক্লাস 10-এ পড়িস নাই, বুঝলিস তো, সেটা আমরা ক্লাস 12-এ পাচ্ছি। কি বলতো, উন্নেশ, ইউ, আচ্ছা আচ্ছা, এটা কি বলে, রসু দীর্ঘ রসু, উন্নেশ, বুঝলি তো, উন্নেশ ইংলিশে কি বলা হয়, আচ্ছা এপারচু বলা হয়, আই থিঙ্ক ইংলিশে কি বলা হয় রে, হ্যাঁ অ্যাপারচু, অ্যাপারচু বলা হয়, ঠিক আছে, এটাকে অ্যাপারচু বলা হয়। ওকে, অ্যাপারচু, উন্নেশ। এবার উন্নেশটা কি, উন্নেশটা দেখ, উন্নেশটা কি দেখ, এইটা কি রে, দেখ এটা কি, এইটা দর্পণটা। তো এই যে দর্পণটা আছে, গলি দর্পণটা, তো এই গলি দর্পণের প্রান্ত বিন্দু কোনগুলো বলতো, এই একটা প্রান্ত বিন্দু আর এই একটা প্রান্ত বিন্দু, समझ गया না, এই একটা প্রান্ত বিন্দু এম আর একটা প্রান্ত বিন্দু এম ডট। তো যদি আমরা এই এই প্রান্ত বিন্দুকে, একটা গোলীয় দর্পণের প্রান্ত বিন্দুকে যোগ করে দিই, তাহলে যে লাইনটা পাচ্ছি, এইটাকে বলা হয় উন্নেশ, এইটাকে বলা হয় উন্নেশ। বুঝতে পেরেছিস তো, একটা গোলীয় দর্পণের প্রান্ত দুটো, একটা গোলীয় দর্পণের, বুঝলিস তো কি বলছে এখানে, একটা গোলীয় দর্পণের, একটা
গোলীয় দর্পণে পরিস্থিত দুই প্রান্ত বিন্দু যোগ করে যে সরলরেখাটা পাচ্ছি আমরা, এই যে এম এম, এই যে আছে না, এই এম এম ডট, এই সরলরেখাটা, এই সরলরেখার বলা হয় উন্নেস, কি বলা হয় উন্নেস বা অ্যাপারচুর। ওকে, ডাউট ক্লিয়ার? আর এটা আছে উন্নেস কোণ, 5 এগুলো এটা 6। উন্নেস কত রকম আছে ভাই, উন্নেস কোণ। আবার কোণ মানে বুঝতে পারছিস এঙ্গুলার, কি বলে ইংলিশে, এঙ্গুলার অ্যাপারচুর। এঙ্গুলার অ্যাপারচুর বাদ দে, অত কে লিখছে, ঠিক আছে বাদ দে। উন্নেস এগুলো, উন্নেস কোণ কিন্তু পারতে হবে। উন্নেস কোণ কোনটা দেখ, যদি এই যে লাইনটা আছে না, উন্নেস লাইনটা, এই লাইনটা যেটা আছে, এই লাইনটা, এই লাইনটা, এই যে আছে, যদি আমরা এই বক্রতা কেন্দ্রের সাথে যোগ করে দিই, বুঝলিস তো, এটা কি হচ্ছে, এটা উন্নেস। এই উন্নেস লাইনটা যদি বক্রতা কেন্দ্রের সাথে যোগ করে দিই, তাহলে এই যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই কোণটাকে বলা হয়, কি বলা হয়, এই যে কোণটা উৎপন্ন হচ্ছে, আরে ভাই এই প্রান্ত দুটো বিন্দুকে যদি আমরা বক্রতা কেন্দ্রের সাথে যোগ করে দিই, তাহলে যে কোণ উৎপন্ন হচ্ছে সেই কোণটাকে বলা হয় উন্নেস কোণ। উন্নেস কোণ কম বুঝতে পারছিস? এবার দেখ, আমরা এরপরে যতগুলো পড়বো না দর্পণ সম্বন্ধে, সব দর্পণের উন্নেস কিন্তু ক্ষুদ্র উন্নেসযুক্ত দর্পণ হবে। এটা কি, এটা একটা উন্নেসযুক্ত দর্পণ আছে, বুঝলিস তো। এবার যা কিছু বলে দর্পণে, সব দর্পণের ক্ষুদ্র উন্নেস দর্পণ। এবার কি করে জানবো কোনটা বিগ, কোনটা স্মল, কোনটা ক্ষুদ্র, কোনটা বৃহৎ, ঠিক আছে? তো মাথায় রাখ, এই যে দর্পণটা আছে, বুঝলিস তো, এই দর্পণটা আছে, এই যে দর্পণের এই যে এই কোণটা যদি তোর 10 ডিগ্রি, 10 ডিগ্রি কোণটা যদি এই কোণটা 10 ডিগ্রি থেকে কম হয়, যদি কম 10 ডিগ্রি থেকে, যদি এই কোণটার মান 10 ডিগ্রি থেকে, এই উন্নেস কোণটা যদি 10 ডিগ্রি থেকে কম হয়, তাহলে ওটাকে আমরা বলবো ক্ষুদ্র উন্নেস, ক্ষুদ্র উন্নেস, ক্ষুদ্র উন্নেস, ঠিক আছে, ক্ষুদ্র উন্নেস দর্পণ। ওকে, এটাই তো, এটাই বলবো। ওকে, কি বলবো, ক্ষুদ্র উন্নেস, বুঝতে পারছিস তো। অপেক্ষা কম হলে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বলবো, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বলবো। কিন্তু যদি 10 ডিগ্রি থেকে বেশি হয় তাহলে ওটা বিগ উন্মেষযুক্ত, বিগ আপারচু বলতে পারি দর্পণ। ওকে, ডাউট ক্লিয়ার? চল আরো আগে যাই, আরো এগিয়ে যাই। আরো বিরক্ত হচ্ছিস নাকি, নাকি গান শোনাবো? গান শোনাবার মতো পরিস্থিতি তো নাই এখন, তোদের এক্সাম আসছে। আর এখানে আমরা জাস্ট শিখতে এসেছি। আরে কি কি লিখলি রে, এতগুলো শিখেছি, মুছে দিচ্ছি এবারে। আর একটু আগান যাই, ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই যে আলু চ্যাপ্টারটা পুরো, এই পুরো আলু চ্যাপ্টারটাই কিন্তু পুরো ইন্টারেস্টিং আছে, ঠিক আছে? এখনো শেষ হয়নি, আরো কিছু আছে। এরপর কি আছে সেটা দেখ। এরপর क्या है, আচ্ছা উপাক্ষীয় রশ্মি, উপাক্ষীয় রে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। উপাক্ষীয় রশ্মিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভাই, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কি 7 নম্বর নাকি রে? উপাক্ষীয় একটা হচ্ছে উপাক্ষীয়, এটা মনে করে পড়েছিস, উপাক্ষীয়, উপাক্ষীয় রশ্মি, আমি স্প্রিং ভুলে গেছি কি, উপাক্ষীয়, উপাক্ষীয় রশ্মি, কারণ হাত লেখা ম্যাটার করে না। উপাক্ষীয় রশ্মি ও প্রান্তিক, প্রান্তিক বা অক্ষাপ সারি, আচ্ছা অক্ষাপ সারি রশ্মি, অক্ষাপ সারি রশ্মি। দেখ উপাক্ষীয় রশ্মি কোনটা, দেখ উপাক্ষীয় রশ্মি কোনটা দেখ। এই একটা দর্পণ বাবু, ये हो गया बाबू एक दर्पण, हो गया क्या नहीं, এটা হয়ে গেল একটা দর্পণ, ঠিক আছে? বুঝতে পারছিস, এটা একটা দর্পণ। দর্পণকে নাম দিয়ে দাও এম এম ডট। এবার এটা কি, এটা হচ্ছে দাদা, এই যে, এই যে কেন্দ্রটা কি হচ্ছে, কেন্দ্রটা হচ্ছে, কেন্দ্রটা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে আমাদের মেরু পি, ঠিক আছে? আর এটা হচ্ছে এই যে লাইন টাইনে যদি আমরা এক্সিসটা লিখেছি, এটা প্রিন্সিপাল এক্সিস বা প্রধান অক্ষ। তো যদি কোনো আলোক রশ্মি, ঠিক আছে, যদি কোনো আলোক রশ্মি, যদি কোনো একটা আলোক রশ্মি, বুঝতে পারছিস তো, যদি একটা কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের থেকে, প্রধান অক্ষের সঙ্গে একটা আলোক রশ্মি মনে করেন উৎস আছে, একটা আলোক রশ্মি আছে, একটা বস্তু রাখা আছে বা একটা লাইট রাখা আছে, ওকে, উৎস রাখা আছে। এবার যদি কোনো একটা আলোক রশ্মি এই যে আছে না, এই প্রধান অক্ষটা, ঠিক আছে, এই প্রধান অক্ষের সঙ্গে যদি কোণটা অনেক ছোট হয়, কোণ অনেক ছোট হয়, কোনটা দেখ, কোণটা অনেক ছোট আছে, আচ্ছা কোণটা অনেক ছোট আছে, যদি, যদি কোনো রশ্মি দর্পণের, একটি দর্পণের প্রধান অক্ষের সাথে কোণটা খুব ছোট ক্ষুদ্র কোণ করে একটা দর্পণে পড়ে এবং এই মেরুর খুব কাছাকাছি থাকে রশ্মিগুলা, ঠিক আছে, তাহলে এই রশ্মিগুলাকে বলা হয় কি, এই রশ্মিগুলাকে বলা হয় উপাক্ষীয় রশ্মি দ্বারা। কি বলা হয় রে, উপাক্ষীয় রশ্মি বলা হয়। কারণ যতগুলা এই মেরুর সামনাসামনি যতগুলো রশ্মি আছে সেগুলো বলা হয় উপাক্ষীয় রশ্মি। ওকে, এবার দেখ প্রান্তিক বা অক্ষাপসারী রশ্মি কোনটা। যদি কোনো বাংলায় ভুল বলি বা
কিছু ভুল লেখি তো প্লিজ কিছু মনে করিস না, কারণ তোকে বইয়ে নোটস করা আছে, আমি তো অলরেডি, ঠিক আছে? আমি শুধু বোঝার চেষ্টা করছি যাতে পরবর্তীকালে তারা কখনো না ভুলিস। ওকে, কিন্তু তোরা শেয়ার করতে ভুলে যাস। ওকে, ওটা কিন্তু ভুলিস না ভাই, ওটাই তো আমি চাই। আর কি চাই তোদের কাছ থেকে বলতো? তাতে আরো কয়েকজন দেখে, যতজন দেখবে তত আমার ইন্টারেস্ট বাড়বে, ঠিক আছে? ইন্টারেস্ট বাড়বে আমার, যে এতজন শেখার চেষ্টা করছে আমার কাছ থেকে, তাহলে আমি আর এনার্জেটিক ভাবে পড়াবো। ওকে, ঠিক আছে, বুঝতে পারছিস? এবার দেখ, যদি কোনো আলোক রশ্মি এই প্রধানকের সাথে বড় বড় কোণ, ঠিক আছে, দেখ কত বড় কোণটা হচ্ছে, যদি কোনো আলোক রশ্মি এই একটা দর্পণের প্রধানকের সঙ্গে খুব বৃহৎ কোণ করে নিয়ে এই দর্পণ আয়তনে পড়ে এবং মেরু থেকে এইগুলা এই রশ্মিগুলা অনেক দূরে হয়, এই যে মেরুটা আছে, পি যে মেরুটা, মেরু কোনটা রে? দর্পণের মাঝখানটাকে বলছে মেরু, প্রতিফলক তলটার মাঝ বিন্দুটাকে বলছে মেরু। ওকে, তো মেরু থেকে যদি অনেক দূরে রশ্মিগুলা পড়ে, তাহলে এই রশ্মিগুলাকে বলা হয় প্রান্তিক বা অক্ষাংশীয় রশ্মি। মানে এই কাছের গুলা কি হলো? এই কাছের সবগুলা হচ্ছে উপাক্ষীয় রশ্মি, আর এই দূরের গুলা হচ্ছে যেগুলো প্রান্তীয়, এই দর্পণের একটা পুরো প্রান্তে সৃষ্টি হয়, সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে আমাদের প্রান্তিক বা অক্ষাংশীয় রশ্মি। চল, রশ্মি সম্বন্ধে ডাউট ক্লিয়ার? ঠিক আছে, এবার আরেকটু জানকারি নে। জানকারি এক্সট্রা জানকারি যদি না লিস তাহলে কি করে ক্র্যাক করবি? ওকে, এক্সট্রা জানকারি রাখ। যদি একটা, ঠিক আছে, যদি একটা মনে কর, যদি এর উন্মেষ অনেক ছোট হয়, মানে কি? যদি উন্মেষ কোণটা অনেক ছোট হয় তাহলে কি হবে? ওটা বলবো ওরা ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ বলতে পারি। তো যদি ক্ষুদ্র উন্মেষ দর্পণ মানে এরকম হবে, ঠিক আছে, মানে অনেক ছোট হবে, এটা তো অনেক বড় না, ছোট হবে অনেক। তাহলে যদি একটা ক্ষুদ্র উন্মেষ যুক্ত হয় মানে কি বলতো? অনেক ক্ষুদ্র হয়, ঠিক আছে। ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ কোনটা বলে দিচ্ছি, দেখ, এই যে বক্রতা কেন্দ্র আছে, ঠিক আছে, এই যে বক্রতা কেন্দ্র, এই যে বক্রতা ব্যাসার্ধ আছে সি থেকে এই যে আছে মেরু পর্যন্ত, এটা কি? এটা বক্রতা ব্যাসার্ধ। যদি এই বক্রতা ব্যাসার্ধ থেকে এই যে দুটা আছে, এটা যে 19 আছে, কিন্তু 19টা ছোট হয়, বুঝতে পারছিস তো? এই বক্রতা ব্যাসার্ধ থেকে যদি এই 19টা, যদি বক্রতা ব্যাসার্ধ যদি 10 মিটার হয় আর 19, 7, 8, 9 হয়, ঠিক আছে, মানে এই বক্রতা ব্যাসার্ধ থেকে এই 19টা কিন্তু যদি কম হয়, তাহলে ওটাকে আরো বলতে পারি আমরা ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ, ঠিক আছে। তো আমরা যা কিছুর উপরে পড়বো সবগুলা কিন্তু ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে থাকবে, বুঝতে পেরেছিস? তো যদি একটা ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ হয়, ক্ষুদ্র উন্মেষযুক্ত, আর সেখানে যত আলোক রশ্মি আসে নিয়ে পড়বে, প্রান্তে পড়ুক, নিচে পড়ুক, কাছে পড়ুক, সবগুলাই পড়ুক, সবগুলাই কিন্তু কোণ তো অলরেডি ছোট হবে। কে? কারণ কি হয়, 19 কোণটা 10 ডিগ্রি থেকে 10 ডিগ্রির নিচে হয়, সেটাকে বলা হয় ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। আর এখন যা কিছু পড়বো আমরা সবগুলা কিন্তু ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ, মানে কি? এর থেকে কোণটা 10 ডিগ্রির নিচে থাকবে সব কোণগুলা, বুঝলিস তো? এই প্রান্তের সাথে যে কোণটা 10 ডিগ্রি নিচে থাকবে, মানে কি হচ্ছে, এক তো এই প্রধানকের সঙ্গে কোণগুলো সব ছোট ছোট হবে, যত রশ্মি পড়বে সবগুলো হচ্ছে অনেক ছোট ছোট রশ্মি পড়বে, ঠিক আছে। মানে একটা দর্পণের সামনে, এরপরে ক্ষুদ্র উন্মেষ দর্পণে যত রশ্মিগুলো আসে নিয়ে পড়ে, যা রশ্মি আসুক, যেদিক থেকে আসুক, সব রশ্মিগুলো হচ্ছে কিন্তু উপাক্ষীয় রশ্মি, বুঝলিস তো? এখানে কোনো, যদি দর্পণটা বড় হইতো, বিগ উমেশ যুক্ত কোন দর্পণ, তাহলে বলতে পারছি এখানে উপাক্ষীয়, প্রান্তিক বা অক্ষাংশীয় রশ্মি আছে। বাট এটা ক্ষুদ্র উমেশ যুক্ত, এই এতটা অনেক ছোট, এই মেরুর সামনে তো সবগুলো আসে নিয়ে পড়বে না সবগুলা, তাহলে এটা বলতে পারি সবগুলাই হচ্ছে উপাক্ষীয় রশ্মি আমরা ধরতে পারি। বিরত হচ্ছিস কে? আরে দাঁড়া, আরে আমি তো মজা হি নেই আয়া কুছ, এখনো তো কিছু মজাই আসেনি, এরপরেই তো মজায় যাব। জাস্ট বুঝ, একটা একটা করে টপিক বুঝাচ্ছি ছোট ছোট করে, এরপরে যদি তোরা ভুলে যাস তো আমি আর কি করতে পারি বল? আমি আর কি করতে পারি? ওকে, এবার দেখ, এরপরে আরেকটা আছে মুখ্য ফোকাস, যেটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। আর এটা কি 8 নম্বর? মুখ্য ফোকাস, হ্যাঁ মুখ্য ফোকাস তো। চল, মুখ্য মুখ্য ফোকাস, ঠিক আছে, কি বলে? আই থিঙ্ক এটাকে ইংলিশ কি বলে? এটাকে বল, ইংলিশ কি বলে এটাকে? প্রিন্সিপাল ফোকাস। কি বলে? প্রিন্সিপাল ফোকাস। এটার কিন্তু অনেক বড় ভূমিকা আছে দাদা, এর কিন্তু অনেক বড় ভূমিকা আছে, ঠিক আছে। ওকে, মুখ্য ফোকাসটা কি মনে কর, দেখ, এটা কি দর্পণ, এর যদি প্রতিফলক মনে কর, এই দর্পণটার গলীয় দর্পণটার, আরে দর্পণ নাই, গলীয় দর্পণ, এই গলীয় দর্পণটা যদি প্রতিফলক তলের ভিতরের দিকে হয় তাহলে কি দর্পণ? এটা অবতল দর্পণ। ওকে, অবতল দর্পণ। এবার দেখ, এটা হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেরু, পি নাম দিয়ে দে। এটা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র, সি নাম দিয়ে দিস। ওকে, এবার এটা হচ্ছে আমাদের এক্স, এক্স ডট, এটা কি? এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, বুঝলিস তো? যদি কোনো অনেকগুলো আলোক রশ্মি, অনেকগুলো আলোক রশ্মি, একটা দুটা তিনটা চারটা পাঁচটা অনেকগুলো আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আয়সনীয় দর্পণে পড়ে, বুঝলিস তো? এই প্রধান অক্ষের সমান্তরালে সোজা সোজা একদম সমান্তরাল আসে নিয়ে এই দর্পণে আসে নিয়ে যদি পড়ে অনেকগুলো আলোক রশ্মি, ঠিক আছে,
সেই আলোক রশ্মিগুলা, আপতিত আলোক রশ্মিগুলা এই দর্পণটাতে, এই ভিতর তলে প্রতিফলিত হয়ে প্রতিফলিত হয়ে এই প্রতিফলিত রশ্মিটা আইসে নিয়ে একটা বিন্দুতে সবগুলো এসে জড়ো হবে। ঠিক আছে, সবগুলো এসে নিয়ে একটা বিন্দুতে মিলিত হবে। এই বিন্দুটাকে বলা হয়, এই বিন্দুটাকে বলা হয় মুখ্য ফোকাস বা ফোকাসও বলতে পারিস, শর্টকাটে বল ফোকাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মুখ্য ফোকাস। ওকে, তাহলে একটা অবতল দর্পণের সামনে, এটা অবতল দর্পণের সামনে তার প্রধান অক্ষের সমান্তরাল অনেকগুলো আলোক রশ্মি আসে, যদি আসে নিয়ে একটা বিন্দুতে মিলিত হয় সামনের দিকে, একটা বিন্দুতে মিলিত হয়, তাহলে এটা বলা হয় কি মুখ্য ফোকাস বা ফোকাস, যাকে আমরা কি বলছি অ্যাপ দ্বারা। ঠিক আছে, এবার বলবি দাদা উত্তল দর্পণে কি হয় না? उत्तल दर्पण की করে হবে? আরে उत्तल दर्पण হবে দেখ তাহলে। अरे इसको छोटा करते हैं। ঠিক আছে, তো ये हो गया भैया हमारा उत्तल दर्पण। उत्तल दर्पण কি করতে হলো, কারণ এর প্রতিফলক তলটা আমরা এই বাইরের দিকে নিচ্ছি, ফুলাটা হচ্ছে আমাদের প্রতিফলক তল। এটা হচ্ছে কি, আচ্ছা বাদ দাও, এটা মুছে দিচ্ছি নাকি রে? এই তো অবতলটা বুঝে গেছিস, অবতলটা মুছে দিচ্ছি। শোনাচ্ছে কিনা, যদি মাইকটা অফ হয়ে যায় তাহলে ভিডিও আমি অফ করে দেবো। ঠিক আছে, কোনো মনে করিস না, কারণ মাইকটা তো অত আমি নাই না, তোরা শেয়ার করছিস না যে কিছু একটু বাইরে কিছু। ঠিক আছে, এনার্জেটিক আসবে বেশি, হাই ফাই এনার্জি, যত এনার্জি ততটা বুঝতে পারিস। ওকে, তো একটা জিনিস নোটিস কর, ওই যে অবতল দর্পণ ছিল তার সামনে, অবতল দর্পণের প্রতিফলক তার ভিতরের দিকে ছিল, আর ভিতরের দিকে কিন্তু তার বক্রতা কেন্দ্র, ফোকাস, ঠিক আছে, মেরু সবগুলো থাকে, ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র সবগুলো কি হচ্ছিল, যদি অবতল দর্পণের ভিতরের দিকে সামনের দিকে হচ্ছিল। কিন্তু উত্তল দর্পণের প্রতিফলক মানে বাইরের দিকে, মানে উত্তল দর্পণের প্রতিফলক তলটা বাইরের দিকে আছে কিনা, এইদিকে আছে প্রতিফলক তলটা, লাইট এদিক থেকে আসবে তো। তাহলে এটি মাথায় রাখ, যদি উত্তল দর্পণের যেটা হয়, উত্তল দর্পণের প্রতিফলকের ঠিক উল্টো দিকে, উত্তল দর্পণের প্রতিফলক তলের ঠিক উল্টো দিকে তার বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে, এক্সিস, ঠিক আছে, এক্সিসটা টানলি হয় সোজা। ঠিক আছে, আর এটা হচ্ছে বিন্দুটা মেরু, ঠিক আছে, এক্সিসটা সবগুলা কিন্তু হয়। তাহলে বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, ফোকাস সবগুলা কিন্তু উত্তল দর্পণের প্রতিফলক তলের উল্টা দিকে হয়, আর অবতল দর্পণের সামনের দিকে হয়। ডাউট ক্লিয়ার? ডাউট ক্লিয়ার তো করতে এসেছি, ডাউট ক্লিয়ার হচ্ছে তো, নাকি ঘুম পাচ্ছে রে? ঘুম পাওয়ার মতো কোনো আমি ক্লাস করাবার চেষ্টা কিন্তু করি নাই, সবসময় তোকে এনার্জেটিক রাখা থাকে। আর আমাকে যদি এনার্জেটিক করতে চাস তাহলে তো কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। ওকে, সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ যত আসবে তত আমার এনার্জি বাড়বে, বুঝতে পেরেছিস? চল এবারে তো দেখ, যদি একটা উত্তল দর্পণের প্রতিফলক তলে, ঠিক আছে, উত্তল দর্পণের ক্ষেত্রে অনেকগুলা আলোক রশ্মি এই প্রধান অক্ষ কোণ, এটা প্রধান অক্ষ না, লাইনটা পুরো প্রধান অক্ষের সমান্তরালে আসে নিয়ে যদি অনেকগুলো আলোক রশ্মি আসে যদি পড়ে, ঠিক আছে, সোজা আসে নিচে পড়ে সমান্তরালে, সমান্তরালে না এটা, সমান্তরালে আসে নিয়ে পড়ে, তাহলে এই আপতিত রশ্মিগুলা কি হয়েছে বলতো, প্রতিফলিত হয়ে প্রতিফলন রশ্মি যেগুলো এই সাইডে বাড়ানো যাবে, এটা ওই সাইডে বাড়ানো যাবে, এইটা ওই সাইডে বাড়ানো যাবে, এইটা ওই সাইডে বাড়ানো যাবে। এবার দেখ, এবার যদি এই রশ্মিগুলোকে একটা ডট 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 দিয়ে পেছন দিকে টানি, তাহলে একটা বিন্দুতে মিলিত কিন্তু হবে। এই যে বিন্দু মিলিত হচ্ছে সেই বিন্দুটাকে বলা হয় মুখ্য ফোকাস বা ফোকাস, উত্তল দর্পণের মুখ্য ফোকাস বা ফোকাস। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারলি যে জাস্ট এবার দেখ একটা জিনিস কি হচ্ছে, এটা জাস্ট আমরা দেখতে পাচ্ছি কি যে এই একটা বিন্দু থেকে এই যে আলো রশ্মি গুলা অপসৃত হচ্ছে, ওইখানে কি হচ্ছিল, অবতল দর্পণে অভিসৃত হচ্ছিল, সরাসরি মিলিত হয়েছে, আর এখান থেকে মনে হচ্ছে ছড়ে চলে যাচ্ছে। ঠিক আছে, ডট ডট দিয়ে আছে তখন একটা মিলিত হচ্ছে, সেই এই ডটটা যেটা আছে সেটা হচ্ছে ফোকাস আমাদের বা মুখ্য ফোকাস উত্তল দর্পণের ক্ষেত্রে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তল দর্পণের যে ফোকাসটা আছে সেটা কিন্তু প্রতিফলক তলের উল্টা দিকে হচ্ছিল, আর অবতল দর্পণের সামনের দিকে হচ্ছিল। ঠিক তো না, ঠিক কিনা? ঠিক আছে, এবার দেখ, যদি একটা দর্পণ থাকে রে, যদি একটা দর্পণ থাকে, এটা একটা দর্পণ, এই দর্পণের যেদিকে প্রতিফলক তলটা আছে, এই দর্পণের প্রতিফলক তল কোন সাইডে? হ্যাঁ দাদা, এই সাইডে প্রতিফলক তলটা। তো প্রতিফলক তল যে সাইডে, সেই সাইডে প্রতিফলক তল যে সাইডে, সেই প্রতিফলক তলের সাইডে যদি একটা বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়, যদি ছবিটা, ঠিক আছে, যে ছবিটা সৃষ্টি হয়, প্রতিবিম্ব সৃষ্টি হয়, তাহলে ওটা আমরা বলবো সৎবিম্ব, একটা সৎবিম্ব। আর যদি প্রতিফলক তলের উল্টো দিকে সৃষ্টি হয়, সামনে না সৃষ্টি হয়, যদি পেছন দিকে সৃষ্টি হয় প্রতিবিম্ব, তাহলে ওটা বলে আমরা অসৎ
বিম্ব। ওকে, তো আমরা অবতল দর্পণ দেখছিলাম যে সেগুলো কি হচ্ছিল, সামনের দিকে মিলিত হচ্ছিল। মানে এখান থেকে বলতে পারি অবতল দর্পণের ক্ষেত্রে সৎ, এই যে রয়েছে ফোকাসটা, ফোকাসটা হচ্ছে কি প্রতিফলিত সামনে হচ্ছে, তার জন্য বলতে পারি যে এই যে অবতল দর্পণের ফোকাসটা সেটা হচ্ছে কিন্তু সৎ, সৎ সৎ ফোকাস। আর এটা বলতে পারি উত্তল দর্পণে কি হচ্ছে, এটা পেছন দিকে হচ্ছে, প্রতিফলিত উল্টো দিকে, তার জন্য বলতে পারবে না অসৎ কি, অসৎ ফোকাস। হ্যাঁ, একদম ঠিক বুঝেছিস। ওকে, চল और आगे जाता है, कितना কতক্ষণ থাকবে এখানে দাঁড়ায়, আরো এগিয়ে যায়, বারবার এগিয়ে যায়, যতটা খুশি ততটা এগিয়ে যায়। না এগিয়ে গেলে কি মজা আছে, বল তোরাই বল। ওকে, এরপর কি আছে টপিক, इसके बाद जो टॉपिक है, আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আলোক রশ্মির প্রত্যাগমনের কিছু সূত্র আছে। ওকে, এখানে আলোক রশ্মির প্রত্যাগমনের সূত্র আছে, সূত্রগুলো বলছে দেখ, দুটো সূত্র আছে। আরে এটা মুছে দি, আলোক রশ্মির প্রত্যাগমনের সূত্র। ওকে, দুটো সূত্র আছে, আলোক রশ্মির সূত্র, আলোক রশ্মির প্রত্যা প্রত্যাগমনের সূত্র। আরে এই সূত্র কোন হলো, এগুলো আমরা সূত্রটাকে জানি, এগুলো আমরা জানি, ঠিক আছে, বুঝতেছিস তো। দুটো আছে, একটা হচ্ছে আর দুটো আছে, একটা অবতল দর্পণের ক্ষেত্রে, একটা উত্তল দর্পণের জন্য। তো চল অবতল দর্পণ দেখা যায়। এবার দেখ, এইটা একটা উত্তল দর্পণ। ওকে, এটা উত্তল দর্পণ নিয়ে এলে, ঠিক আছে, তার প্রতিফলিতটা ভিতর দিকে আছে। এবার এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে আমাদের কার্ভেস, এটা হচ্ছে আমাদের, এটা কি, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, মানে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে আমাদের ফোকাস, এটা হচ্ছে আমাদের মেরু। ওকে, এবার যদি কোনো আলোক রশ্মি এইখান থেকে, যদি কোনো আলোক রশ্মি ফোকাস থেকে বার হয়ে দর্পণে পড়ে, ফোকাস থেকে বার হয়ে যদি কোনো আলোক রশ্মি দর্পণে পড়ে, তাহলে এটা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষ যাবে না, প্রধান অক্ষের সমান্তরালে বার হয়ে যাবে, এটাও প্রধান অক্ষের সমান্তরালে বার হয়ে যাবে। তাহলে বুঝতে পারলিস, এটা কিন্তু আলোক রশ্মির প্রত্যাগমনের সূত্র বটে, ঠিক আছে, বুঝলিস তো। আলোক রশ্মির প্রত্যাগমনের নিয়ম বটে এটা। যদি একটা ফোকাস থেকে যত, এটা ফোকাস থেকে যত আলোক রশ্মি বার হবে, সব আলোক রশ্মি গুলা কি হবে বলতো, এই প্রধান অক্ষের সমান্তরালে এদিকে প্রতিফলিত হয়ে বার হয়ে যাবে। ওকে, এবার দেখ উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে উত্তল দর্পণ, ঠিক আছে। উত্তল দর্পণের ক্ষেত্রে সেম টু সেম এরকম হয়। এটা উত্তল দর্পণের কোন দিকে আছে বলতো, উত্তল দর্পণের পেছন দিকে আছে ফোকাসটা, পেছন দিকে আছে কি এটা বক্রতা কেন্দ্র, ঠিক আছে। এবার যদি এটা কি হচ্ছে, যদি একটা ফোকাস থেকে, যদি দেখ ভালো করে দেখ, আমি এটা ভুল বলেছিলাম হয়তো, যদি একটা ফোকাস থেকে কোনো আলো রশ্মি একটা অবতল দর্পণের সামনে, যদি একটা ফোকাস থেকে রশ্মি অপসৃত হয়, মানে ছড়ে অপসৃত হয়, তাহলে যে রশ্মিগুলো প্রতিফলিত হয়ে একটা প্রধান অক্ষের সমান্তরালে বার হবে। ওকে, আর যদি একটা অবতল দর্পণের ক্ষেত্রে যে কোনো অভিসারী রশ্মি আসেনি পড়ে, যেটা তোর প্রধান অক্ষের সাথে যেমন আসেনি পড়ে, ঠিক আছে, ধরো যে প্রধান অক্ষের সাথে জাস্ট এইভাবে অভিসারী ভাবে পড়ছে, ঠিক আছে, রশ্মি, অনেকগুলো রশ্মি যদি অভিসারী ভাবে নিয়ে পড়ে, এটা হচ্ছে অভিসারী ভাবে কাছে আসে পড়ে, তাহলে যে দর্পণগুলো প্রতিফলিত বাইরে যাবে, সেগুলো হচ্ছে এই প্রধান অক্ষে, উত্তল দর্পণের প্রধান অক্ষে সমান্তরাল, ঠিক আছে, সমান্তরাল বার হয়ে যাবে। এটা হচ্ছে আলোক রশ্মির প্রত্যাগমনের নিয়ম। বুঝতে পেরেছিস, বুঝতে পেরেছিস তো। আর একটু আগান যাই, চল আর একটু আগান যাই। এবার ক্লাস 10 থেকে আমরা বাড়ি যাচ্ছি, আর সেখানে আমরা ক্লাস 11-এ নাই, ক্লাস 10-এ ঢুকছি। না 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 না, ক্লাস 12, সরি সরি সরি। চলো, তো তোদের কি বিরক্ত লাগছে কেন, তোদের কি বিরক্ত লাগছে কেন? যদি বিরক্ত লাগে তো কমেন্ট কর, কোন জায়গাটা লাগছে বিরক্ত, কেনে লাগছে বিরক্ত, পুরাটাই বলে দে তোরা। যদি পুরাটাই বলে দিস তাহলে আমি বুঝতে পারবো যে কোনখানে বিরক্ত হচ্ছিস, তাহলে আমি আবার নিজেকে আপডেট করবো। তোদের ফিডব্যাকটা জানিস তো আমার অনেক প্রয়োজন, কারণ আমি এখন জাস্ট নতুন নতুন শুরু করেছি, ঠিক আছে। তোদের ফিডব্যাক যদি না পাই যে কোনখানে তোরা পছন্দ করছিস, কোনখানে অপছন্দ করছিস, সেগুলো যদি না জানে তাহলে কি করে জানবো বল, ঠিক আছে। তাহলে কি করে নিজেকে আপডেট করবো যে তোদের কোনখানে পছন্দ হচ্ছে কোনখানে নাই, ঠিক আছে। কারণ আমাকে যদি তোদের শেখাতে হয় ভালো করে, তাহলে তোদের পছন্দের আমাকে হতে হবে, অপছন্দের হলে কিন্তু হবে নাই। বুঝতে পেরেছিস? চল, এবার আছে ফোকাস তল ও গৌণ ফোকাস। ফোকাস তল ও গৌণ ফোকাস, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মাথায় রাখিস। ফোকাস তল, আরে আমার কাছে কিন্তু সহজেই ফোকাস তল ও গৌণ ফোকাস যখন এখানে অ্যাটেন্ড করেছিস, তখন আমি তোদেরকে না বুঝাই তো ছাড়বো নাই, না বুঝাই ছাড়বো নাই। আর এখানে বুঝা মানে হচ্ছে আচ্ছা কোন ফোকাস, না ফোকাস তো হলো কোন ফোকাস, ঠিক আছে। তাকে ইংলিশে কি বলা হয়, একে ইংলিশে বলা হয় তোর জাস্ট কি রে, বলা হয় ফোকাল প্ল্যান এন্ড সেকেন্ডারি ফোকাস। সেকেন্ডারি ফোকাস, যদি এটা ফার্স্ট ফোকাস, এটা সেকেন্ডারি ফোকাস। সেকেন্ডারি ফোকাস কি, আরে দেখবি তো আমি বুঝতে পারবি। ওকে,
দেখ এবার কি বুঝবে ফোকাস তলটা কি সেটা মাথায় ফোকাস তল কি, এই হচ্ছে একটা দর্পণ, যে অবতল নেই আর উত্তল যে কোনো দর্পণেই নিতে পারিস, অবতল দর্পণের ক্ষেত্রে হবে আর উত্তল দর্পণের ক্ষেত্রেও কিন্তু হবে। ওকে, তো যদি একটা অবতল দর্পণ নিই, ঠিক আছে, তো অবতল দর্পণের এটা হচ্ছে আরে কেন্দ্র থেকে মেরুকে টানলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে। তো দেখ এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ফোকাস। ওকে, এটা হচ্ছে আমাদের ফোকাস, ফোকাস কিন্তু মাইটার অ্যাকচুয়ালি হয়, ঠিক আছে, এটা হচ্ছে ফোকাস। তো এই যে অবতল দর্পণের, এই অবতল দর্পণের, এই অবতল দর্পণের, ঠিক আছে, এইটা হচ্ছে ফোকাস আর এটা হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে। তো যদি কোনো, যদি একটা লাইন, যদি একটা রাখা, যদি একটা রেখা টানি, ঠিক আছে, কি বলতো, যদি একটা এই যে ফোকাস, এটা কি ফোকাস, যদি একটা রেখা টানি এই ফোকাসের মধ্য দিয়ে, এই ফোকাসের মধ্য দিয়ে, এবং এই এই দর্পণটার একটা, এই দর্পণের প্রধান একে লম্ব ভাবে, লম্ব মানে কি, লম্ব ভাবে এই ফোকাসের, এই ফোকাসের, এই ফোকাসের মধ্য দিয়ে যদি একটা দর্পণের, যদি একটা দর্পণের যে মুখ্য ফোকাস আছে, যদি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে একটা আলোক রশ্মি বা একটা রেখা যদি টানি, ঠিক আছে, একটা যদি লাইন টানা হয়, এবং কি হচ্ছে একটা দর্পণের মুখ্য ফোকাসের সাথে যদি একটা মুখ্য ফোকাসের মধ্য দিয়ে, মুখ্য ফোকাসের মধ্য দিয়ে এবং এই প্রধান অক্ষের সাথে লম্ব ভাবে, লম্ব কোণটা যদি 90 ডিগ্রি কোণ হয়, তাহলে 90 ডিগ্রি কোণ হয়, তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে লম্ব কোণ। ওকে, তাহলে যদি লম্ব ভাবে, এটা হচ্ছে লম্ব হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি দর্পণটার প্রধান অক্ষের সাথে লম্ব হবে এবং ফোকাসের মধ্য দিয়ে যদি একটা লাইন টানা হয়, যদি একটা রশ্মি টানা হয়, যদি একটা যদি একটা কিছু পার হয়ে যায়, তল, একটা তল কল্পনা করা হয়, ঠিক আছে, তাহলে এই তলটাকে বলতে পারি, এই তলটা আছে, এই তলটাকে বলতে পারি আমরা কি, এই তলটাকে বলতে পারি আমরা কি রে, ফোকাস তল। কি এটাকে বলতে পারি আমরা ফোকাস তল। যদি একটা দর্পণের, আবার দেখ যদি না বুঝতে পারিস তো, একটা দর্পণের ফোকাসের মধ্য দিয়ে এবং ফোকাসের মধ্য দিয়ে পার হবে, একটা দর্পণের, এই যে দর্পণ, একটা দর্পণের ফোকাসের মধ্য দিয়ে এবং এই দর্পণটার প্রধান অক্ষের সাথে লম্ব ভাবে যদি একটা রেখা টানা হয়, তাহলে যে তলটা পাওয়া আছে, তাহলে এই যে তলটা পাওয়া আছে, এই তলটাকে বলতে পারি আমরা, অপর দিকে বলবো নিচের দিকে বল, ঠিক আছে, যে তলটা পাওয়া আছে এই তলটাকে বলতে পারি আমরা ফোকাস তল। বুঝতে পেরেছিস তো, অ্যাপ থেকে এর নাম দিচ্ছে বলে অ্যাপ এর নাম হচ্ছে फोकस तल। ओके, फोकस तल समझ, डाउट क्लियर, जस्ट सिंगल सिंगल पॉइंट, थोड़ा थोड़ा समझते समझते ठीक आप समझ जाओगे मेरे जान। ओके, চলো 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 আর একটু আগে যাই, থাকতে দে এটা, বুঝলিস তো। এবার গণ ফোকাস কি দেখ, গণ ফোকাস কি দেখ, এটা হচ্ছে আমাদের কি রে, এটা হচ্ছে আমাদের দাদা কি, এটা, এটা হচ্ছে আমাদের ফোকাস তল। এবার দেখ গণ ফোকাস কি জানিস, যদি একটা আলোক রশ্মি এইভাবে আসে, সমান্তরাল আসে প্রধান অক্ষে, তাহলে আসে নিয়ে সবগুলো ফোকাসে মিলিত হয়, কিন্তু যদি এই আলোক রশ্মি গুলা একটুকু বাঁকা নিয়ে আসে, এইভাবে আসে, নাতিকোণ নিয়ে আসে, একটা নতিকোণ নিয়ে এইভাবে আসে রশ্মিগুলা, তাহলে এই রশ্মিগুলা গাছ মিলিত হবে ফোকাসে, ফোকাসে কখনো মিলিত হবে না, তাহলে কি এই রশ্মিগুলা এখানে প্রতিফলিত হয়ে একটা এদিকে দূরে কোথাও বিন্দুতে নিয়ে মিশবে এখানে বিন্দুতে। তো এই যে বিন্দুতে মিশছে এইটা নামবে F1, আর এই F1টাই হচ্ছে তোদের গণ ফোকাস। বুঝতে পারলিস তো, বুঝতে পারলিস গণ ফোকাস কি, বুঝতে পারলিস গণ ফোকাস কি, গণ ফোকাসটা বুঝতে পারলিস। যদি যেদিক থেকে কোনটা করবে যত আরো যদি বাঁকায় কোন, ঠিক আছে, তাহলে এখান থেকে রাখ জানে, ঠিক আছে, বুঝতে পারছিস এটা, এটা বুঝতে পারলিস। তাহলে একটা অবতল দর্পণের সামনে যদি বাঁকা ভাবে আপতিত রশ্মি আসে নিয়ে পড়ে, ঠিক আছে, নাতিকোণ নিয়ে আসে কোণ নিয়ে, তাহলে রশ্মিগুলো আসে নিয়ে একটা যে মিলিত হয়, সেটা মিলিত হয় বিন্দুতে, সেটাকে বলা হয় গণ ফোকাস। আর এই গণ ফোকাসটা কিন্তু এই ফোকাস তলের উপরে পড়ে, এরকম না যে গণ ফোকাসটা এইখানে গেল এখানে নাই, হ্যাঁ, গণ ফোকাসটা উপরে হবে, কখন নিচে হবে, এরকম হবে, কিন্তু এই তলটাতে, এই ফোকাস তলের মধ্যে কিন্তু হবে, যত ছবি, যত ফোকাস সব কিন্তু এখানে হবে, তার জন্য বলে এখানে এই ফোকাস তলে সৃষ্টি হয়, বুঝতে পারিস তো। আর এটাকে বলা হয় একটা গণ ফোকাস। কেন গণ ফোকাস বলা হয়, কারণ ফোকাসের সেকেন্ডারি মাল বলে এটা, ঠিক কিনা, এটা সেকেন্ডারি মাল, যদি এখানে মিলতে হয় তাহলে এখানে মিলতে হবে, যেখানে মিলতে হবে সেটা হচ্ছে সেকেন্ডারি মাল, বুঝলে, সেকেন্ডারি ফোকাস, সেকেন্ডারি ফোকাল, বুঝতে পারলে, সেটা বলে গণ ফোকাস। ওকে, তাহলে দেখ এবার ফোকাস কি বারবার এখানে হবে না দাদা, ফোকাসটা এইখানে হতে পারে আবার এখানে হতে পারে, যদি এই আলোক রশ্মিগুলো যেগুলো এসে পড়ছে, যদি এত কোণে আসছিল তখন এখানে পড়েছিল, এবার যদি আলোক রশ্মিগুলা এতটা কোণে পড়ে, এত মতো কোণে পড়ে, তখন রশ্মিগুলো নিয়ে এথা কথা মিলিত হবে,
এইখানে এসে নিয়ে কোথায় মিলিত হবে, আবার যেখানে মিলিত হবে এই ফোকাস তলের মধ্যে, তখন এইটা হয়ে যাবে গৌণ ফোকাস। মানে গৌণ ফোকাস অপরের নিচে হতে পারে কিন্তু ফোকাস তলের মধ্যে সৃষ্টি হবে, ওপরে নিচে এখানে ওখানে হতে পারে কিন্তু এই ফোকাস তলের মধ্যে সৃষ্টি হবে। আর ফোকাস যেটা আছে মুখ্য ফোকাস, ওই মুখ্য ফোকাসটা কিন্তু এই প্রধান অক্ষের অপরটাতেই থাকে, এক জায়গায় থাকে। বুঝতে পারলিস? डाउट क्लियर? डाउट क्लियर की नहीं? डाउट क्लियर हुआ कि नहीं वो पहले बताओ यार। ठीक है, চল আরো এগিয়ে যাই, আর একটু এগিয়ে যাই, আর একটু এগিয়ে যাই। তাহলে মুখ্য ফোকাস, গৌণ ফোকাস, ফোকাস তোল এই সম্বন্ধে আর তোদের নাই কোনো ডাউট? আমি এখানে বুঝতে পারছি। ওকে, চল 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 চল, শেয়ার করতে ভুলিস না, শেয়ার করতে কিন্তু একদম ভুলিস না। ওকে চল তাহলে এরপরে কি আছে? আরে 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 ফোকাস দূরত্ব ও বক্র, আরে ফোকাস দূরত্ব সম্বন্ধে আমরা পড়িই নাই তো। ফোকাস দৈর্ঘ্য সম্বন্ধে, হ্যাঁ ফোকাস দৈর্ঘ্য, আচ্ছা আচ্ছা ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য কি এমন আছে? দেখ, এইটা হচ্ছে দর্পণ, এটা হচ্ছে দর্পণ একটা যে কোনো, ঠিক আছে? আর এটা কি? এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে আমাদের ফোকাস। এবার এই ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বটা আছে না, এই ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বটা আছে 5 মিটার, 10 মিটার, 20 মিটার, যা মিটারে হোক, ঠিক আছে? এই দূরত্ব ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্ব ডাউট ক্লিয়ার? তাহলে ফোকাস দূরত্ব সিম্বল দিয়ে দে স্মল জি, স্মল এফ। এটা এই যে স্মল এফ লেখা আছে, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ। মনে পড়লো তো? আরে লিখে দিতে কি, কেন কত লিখে দেবো? ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ দাদা, ফোকাস দূরত্ব, এটা হলো ফোকাস। আর ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্ব, মেরু পর্যন্ত যে দূরত্ব আছে সেই দূরত্বকে বলা হয়, এই দূরত্বটাকে বলা হচ্ছে ফোকাস কি, ফোকাস লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য। ওকে চলো চলো চলো, এরপরে একটা জিনিস মাথায় লিখেলে, কি জিনিস লিখবি? এরপরে আছে ফোকাস দৈর্ঘ্য আর বক্রতা ব্যাসার্ধ। মানে এই যে আছে, আর লিখে দিই সম্পর্ক কি, ফোকাস 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 দৈর্ঘ্য ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে, সম্পর্ক কি, সম্পর্ক লেখো লেখো লেখো। আমরা সবাই দেখতেই পাচ্ছি যে সবাই জানি যে স্মল এফ ইজ ইকুয়াল টু 1/r হয়, না 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 না, r/2 হয়। মানে আরটা কি রে? এই যে একটা দর্পণ আছে, এই দর্পণে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে আমাদের আর, মানে পুরোটা হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ। এই বক্রতা ব্যাসার্ধকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাই? আমরা ফোকাস পাচ্ছি। এটা আমরা ক্লাস 10 পড়েছিলাম। মানে ভালো করে জানি যে এই মাঝটা, এই বক্রতা কেন্দ্রকে ভাগ করলে যে পাওয়া যায় এই মাঝটা, মানে এই মাঝটা হচ্ছে আমাদের ফোকাস, ঠিক আছে? আর এটাকে বলতে পারে এই যে সেটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। বুঝলিস তো? তো ফোকাস দূরত্ব আমরা ভালো করে জানি, ক্লাস 10 পড়েছিলাম। তো এবারে কি করে এটা আসছে, কি করে না সেটাও দেখ। তখনও দেখেছিলাম যে কি করে আসছে, কিন্তু এখানে আরো ইন্টারেস্টিং ভাবে, আরো একটু এক্সট্রা ভাবে দেখা যাক, ঠিক আছে? যাতে ভিডিও যাতে না বন্ধ হয়, তার জন্য আমি দেখতে গেছিলি রে বাবু। তো চলো ফের, তো ফোকাস দৈর্ঘ্য মানে নিয়ে এলে এটা স্মল এফ, আর বক্রতা ব্যাসার্ধ মানে হচ্ছে স্মল আর, ঠিক আছে? चलो 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 चलते हैं। तो ये हो गया हमारा दर्पण, हो गया। ये एक अवतल दर्पण है, अवतल दर्पण लो আর উত্তল দর্পণ লো। অবতল দর্পণকে লিয়ে भी আর উত্তল দর্পণের জন্যও কিন্তু দুটা ক্ষেত্রে এটা হয়। এটা হচ্ছে একটা অবতল দর্পণ যার প্রতিফলক তলটা ভিতরের দিকে, ঠিক আছে? ये हो गया दादा। আরে নিচে করো, কেন 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 আঙুল বসে, আমি কেন আঙুলটা বসাচ্ছি? এটা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র, এটা এনে দিয়েছে একটা লাইন, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, एक्सिस প্রধান অক্ষ। এটা हो गया बाबा हमारे मेरू हो गया रे, ठीक है? मेरू हो गया हमारा, আর ये हो गया हमारा फोकस। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছিস কিনা বলো বলো বলো। ওকে, এবার যদি এই প্রধান অক্ষের সমান্তরালে একটা রেড কলম লিখবো, যদি একটা আলোক রশ্মি আসে নিয়ে এই দর্পণটার এই অবদর্পণের পরে যদি পরে আসে নিয়ে আলোক রশ্মি আসে নিয়ে যদি একটা এইভাবে যদি আসে নিয়ে পড়ে, ঠিক আছে? আলোক রশ্মি, যেটা নাম দিয়ে দেয় আমরা, নাম যে বই আছে সেটা নাম দিচ্ছি, তো বুঝতে সুবিধা হয়, নাম দিয়ে দে পি, আর এটা মনে কর কিউ। তাহলে একটা পি কিউ একটা রশ্মি আসে নিয়ে কিউ বিন্দুতে পড়েছে। আরে এত লম্বা করে কি লাগবে, এটা ছোট করে দিচ্ছি, এই দিকে জায়গাটা আমরা কাজে লাগাবো। ওকে চল,
তাহলে কি, যদি একটা আলোক রশ্মি আসে নিয়ে আপতিত আলোক রশ্মি কি বিন্দু আপতিত হয়, এবার আপতিত হওয়ার পরে এই রশ্মিটা কোন দিকে যাবে বলতো, একদম 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 এই ফোকাস দিয়ে পার হবে, সমান্তরাল ক্ষেত্রে মানে ফোকাস দিয়ে পার হবে, ঠিক আছে, এটাতে পারে যাবে। আর নাম দিয়ে দেবে কিউ আর, এই রশ্মি দিয়ে নাম দিয়ে রশ্মিটা কিউ আর দিতে পারিস, কিউ আর রশ্মিটা, ঠিক আছে। তাহলে আপতিত রশ্মি পি কিউ কিউ বিন্দুতে আপতিত হয়ে কিউ আর পথে ফোকাসের মধ্য দিয়ে পার হয়ে গেছে। डाउट क्लियर। এবার নোটিস करने का बारी आ गया है बेड़ो, बेड़ो নোটিস करने का बारी आ गया है। এই যে আছে না বক্রতা কেন্দ্র, যদি বক্রতা কেন্দ্র সি আর কিউ কে যদি আমরা একটা লম্ব টানে দাঁড়ি টানে দিই, তাহলে এটা মিলিত করে দিই, যদি যোগ করে দিই এই কিউ আর সি কে, তাহলে এটা কি আমরা বলতে পারি যে এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ হয়। কারণ দর্পণটা যদি লম্বা হয় তাহলে যেদিকে টানে দিকে ওদিকে 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 সবগুলো কিন্তু হবে বক্রতা ব্যাসার্ধ। তাহলে বলতে পারছি যে এই যে কিউসিটা আছে, এই কিউসিটা হচ্ছে এই দর্পণটার উপর এই প্রতিফলন কোণ আর আপতন, প্রতিফলিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি আর আপতিত রশ্মির মধ্যে একটা লম্ব, এটা কি বলতে পারি? বলতে পারি কিনা তোরা ভেবে নিয়ে বল, তোদের হাতে দায়িত্ব দিলাম, ঠিক আছে, চল বল, বলতে পারি এটা, বলতে পারি কিনা? তাহলে সিকিউ হচ্ছে, কিউসি হচ্ছে ওদের ছেদক, তাহলে পি কিউ ও সিও, বুঝতে পারছি এখানে? আরে আরে আরে, এটার নাম পি না, আচ্ছা পি নিচ্ছি না, এটা না তাহলে পি কেন নেবো, এটার নাম আমরা সি নিচ্ছি, না ও নিচ্ছি, ঠিক আছে, ও নিচ্ছি, মাঝখানে সবাই ও এলে ওটা আছে, আরে আরে ওটা কোন ব্যাপার, ঠিক আছে, ওটা নাও, তাহলে ও নিচ্ছি। তাহলে এখানে একটা জিনিস নোটিস করনা है तेरे को, এখানে এখানে একটা জিনিস নোটিস করা হয়, ঠিক আছে। তাহলে দেখ, প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা জানি, প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা জানি যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। তো ভালো করে দেখ রে বাবু, ভালো করে দেখে নে, এইটা কি আপতন কোণ, আপতন কোণ হয়, আর এটা কি প্রতিফলন কোণ বটে। তাহলে কি জানি আমরা, প্রতিফলনের সূত্র অনুযায়ী জানি, इसको हटाओ यार, কতক্ষণ লিখে রাখবি, আরে 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 দাদা, চলে যাও সাইডে, কি জানি এইটা হচ্ছে আপতন কোণ। তাহলে পি কোণ পি কিউ সি, কোণ পি কিউ সি আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ, যেটা হচ্ছে কি এফ কিউ সি, এই কোণটা কোণ এফ কিউ সি। এখানে কি কোন রকম ডাউট আছে? প্রতিফলন কোণ সমান আপতন কোণ সমান প্রতিফলন কোণ, বা প্রতিফলন কোণ সমান আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলনের সূত্র, ঠিক আছে। এখান থেকে লিখতে পারি কিনা সেটা বল। এবার দেখ, এবার যেটা হচ্ছে এই পি কিউ আর এই সিও, পি কিউ আর সিও, পি কিউ আর সিও সমান্তরাল, এবং যে কিউসিটা আছে, কিউসি হচ্ছে এদের মধ্যে ছেদক হওয়ায়, ছেদক এটা, বুঝতে পারছি, ছেদক হওয়ায় এখান থেকে বলতে পারি আমরা যে কোণ কোণ পি কিউ সি ইজ ইকুয়াল টু কোণ কিউ সি এফ, মানে যেটা সমান্তরাল হয় আর এটা এটা লম্ব হয়, ছেদক হয়, বলতে পারি যে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা সমান, বলতে পারি কিনা বল, বলতে পারি কিনা বল, বলতে পারি কিনা বল। কারণ এখানে কি হচ্ছে, কিউসি হচ্ছে এখানে ছেদক রে, ছেদক দাদা, ছেদক, কিউসি হচ্ছে ছেদক। তাহলে এখানে বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা সমান। তোরা কি কমজোর আছিস অঙ্কে? অঙ্কে যদি কমজোর থাকিস তাও বলিস, ঠিক আছে, অঙ্কে কিন্তু অঙ্কে কমজোর হইস না, এইসব তো কেন কোন মন নিয়ে হইস না, কারণ এই কোণটা যদি হয় আর এই কোণটা কিন্তু অতটাই হবে, বুঝতে পারছিস তো এখানে। তাহলে বলতে পারি এখানে যে পি কিউ সি ইজ ইকুয়াল টু আমাদের কি আছে কিউসিএন, কোন এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা কত হবে, এই কোণটা এগুলো পি কিউ সি, এই কোণটা সমান এই কোণটা কিউসিএফ, কিউসিএফ, এটা কি আমরা এখানে বলতে পারি? বলতে পারি কিনা ওটা তোরা বল। এবার দেখ জিনিসটা কি, এবার জিনিসটা দেখ, এখানে জিনিসটা দেখ, এখানে জিনিসটা দেখ, এখানে যে পি কিউ সি আছে, কোন পি কিউ সি, কোন পি কিউ সি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, কোন এফ কিউ সি, বলতে পারি কিনা বল, কোন এফ কিউ সি। তো এইখানে পি কিউ সি জায়গাটায় এর মানটা বসাবো এখানে এফ কিউ সিটা, তাহলে অতএব, অতএব কোন এফ কিউ সি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, কোন কিউ সি এফ, বুঝতে পারছিস তো, মানে কি দেখতে পাচ্ছি এখানে, এইখানে যেটা আছে যে এফ কিউ সি এই কোণটা আর কিউ সি এফ, মানে এই কোণটা আর এই কোণটা এখন সমান হয়ে গেল, সমান হয়ে গেল কিনা সেটা বল। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি, এখান থেকে বলতে পারি যে এই যে বাহুটা আছে কোনটা, এই এফ কিউ আর এফ সি কতটা সমান, কি বলতে পারি, সুতরাং এখানে দেখতে পাচ্ছি, সুতরাং আমরা এখানে বলতে পারি যে এই বাহুটা, এই বাহুটা, এই যে বাহুটা, এই বাহুটা
আর এই বাহুটার সমান, দুটি কোণ যদি সমান হয় তাহলে এই বাহুটা অফকোর্স সমান হবে। এটা বলতে পারি এফ কিউ ইজিক্যাল টু এফ সি। যদি এটা 10 হয় তাহলে এটাও 10ই হবে, এফ কিউ ইজিক্যাল টু এফ সি। এটা কি আমরা এখান থেকে বলতে পারি? অফকোর্স বলতে পারি। যেহেতু দর্পণের উমেশ খুব ক্ষুদ্র, যেহেতু এটা আমরা ক্ষুদ্র উমেশ নিয়ে পড়াশোনা করছি, তখন থেকে স্টাডি করছি, এটা তোকে প্রথমে বলেছিলি যে যা কিছু আমরা দর্পণে হচ্ছে ক্ষুদ্র উমেশ, মানে এটা কি বক্রতা ব্যাসার্ধ থেকে অনেক ক্ষুদ্র এটা, বুঝতে পারছিস তো? এটা হাফ, বক্রতা ব্যাসার্ধ থেকে এটা হাফ হয়েছে অনেক, বুঝতে পারছিস তো? তাহলে কি এখানে যদি আমরা কিউ আর সি যদি আমরা অ্যাড করে দিই তাহলে কি হবে বলতো? যেহেতু যেহেতু এই দর্পণটা, যেহেতু এই দর্পণের উমেশ খুব ক্ষুদ্র, তাই কিউ আর ও বিন্দু, এই যে কিউ আর ও বিন্দু, ও বিন্দুটি খুব কাছাকাছি থাকবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে আমরা বলতে পারি, সেক্ষেত্রে কি বলতে পারি বলতো? সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এফ কিউ, এইটা, এই কোণটা, এই বাহুটা এফ কিউ আর কিউ ও, এফ কিউ ইজিক্যাল টু কিউ ও, এই বাহুটা আর এই বাহুটা সমান, এফ কিউ ইজিক্যাল টু কিউ ও। যেহেতু যেহেতু আমরা এটা ক্ষুদ্র উমেশ দর্পণী, তার জন্য বলতে পারি যে কিউ বিন্দুটা কাছাকাছি থাকবে। আর এখান থেকে আমরা সেক্ষেত্রে বলতে পারি, ধরা যায় যে এই এফ কিউ এই বাহুটা আর এই যে কিউ ও বাহুটা আছে, এই বাহু দুটা কিন্তু সমান আছে। ওকে, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস কিনা বল। যদি বিরক্ত হচ্ছিস তাহলে কিন্তু আমাকে তাও বলিস, আমি ক্লাস করাবোই না আর। ওকে, কিন্তু এখানে বিরক্ত হওয়ার মতো কোনো ব্যাপার নাই, বিরক্ত হওয়ার মতো কোনো জিনিস নাই, বুঝতে পেরেছো? তাহলে এখানে বুঝতে পারলিস, তাহলে কিউ এফ কিউ ইজিক্যাল টু এফ ও ধরা যায়, এফ কিউ ইজিক্যাল টু, আরে আরে না না না, এই যে এফ কিউ ইজিক্যাল টু এফ আছে, এই কোনটা হবে? না 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 রে, এফ কিউ ইজিক্যাল টু এফ ও হবে। এটা তো ছোট হচ্ছে না, উমেশটা ছোট, মানে এই বাহুটা ছোট আছে। তাহলে এইটা, এই বাহুটা আর এই দুটো বাহু, মানে এই এফ কিউ আর এফ ও যেটা আছে, এই দুটো বাহু সমান হবে। যদি এটা 5 হয় তাহলে এটা 5ই হবে, ঠিক আছে? এটা নাই, এফ কিউ ইজিক্যাল টু এফ ও হবে। ওকে, তাহলে এখান থেকে একটা জিনিস নোটিস কর, এখান থেকে একটা জিনিস নোটিস কর, আমরা কি এই এফ কিউ আছে, এই এফ কিউ থেকে কি আমরা এফ কিউ সমান কি জানি? এফ সি জানি। তাহলে এখানে কি বলতে পারি যে এফ সি ইজিক্যাল টু এফ ও? এই এফ কিউ জায়গাটা আমরা এফ সি দিলে বসাই, তাহলে অতএব বলতে পারি যে এফ সি ইজিক্যাল টু এফ ও। আর এফ সি কোনটা? এইটা হচ্ছে এফ সি, এইটা হচ্ছে এফ সি, আর এটা হচ্ছে আমাদের এফ ও। বলতে পারি কি এটা আসছে কিনা সেটা বল, এটা আসছে কিনা সেটা বল। মানে দেখতে পাচ্ছি যদি এফ সি যদি 10 হয় তাহলে এই এফ ওটাও 10 হবে, বুঝতে পারছে? বুঝতে পারছি কিনা বল। যদি এটা 10 হয় আর তাহলে এটা 10 হবে, মানে অ্যাপটা কোথাও না কোথাও এই ফোকাসটা কিন্তু মাঝটাই পড়ে গেছে এখান থেকে, বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি তো? তাহলে ফোকাস ট্যাপ, তাহলে অতএব আমরা কি এখানে বলতে পারি যে এই পুরো লাইনটা কত আছে, পুরোটা কত আছে রে বক্রতা ব্যাসার্ধ, ওটা হচ্ছে ওসি। তাহলে এখান থেকে বলতে পারি যে এফ যেটা আছে, এই এফওটা আছে, এফওটা কি রে? আরে ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্ব, মেরু পর্যন্ত দূরত্ব, ওইটাকে তো বলা হয় ফোকাস, ফোকাস দৈর্ঘ্য, ফোকাল লেন্থ। মানে এটা হচ্ছে আমাদের এফওটা হচ্ছে এফ। তাহলে এখানে বলতে পারি কি যে এফও ইজিক্যাল টু, এখানে লিখতে পারি যে ওসি কে যদি ভাগ করি, এই ওসিটাকে যদি ডিভাইড করে দিই তাহলে আমরা পেয়ে যাবো এফসি, এক সাইডে পেয়ে যাবো এফসি। তাহলে ওসি নিলে কি হচ্ছে এখানে, তাহলে হাফ ওসি লিখতে পারি, হাফ ওসি লিখতে পারি না, এফ ইজিক্যাল লিখতে পারি কি, এফ ইজিক্যাল টু হাফ ওসি লিখতে পারি কিনা বল। তাহলে ওসিটাকে যদি ভাগ করে দিই, হাফ করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো এই পিসিটা পেয়ে যাবো, হাফ এক সাইডে পেয়ে যাবো হাফের মান, ঠিক আছে? এই ওসির হাফ হচ্ছে পিসি, বুঝতে পারছি তো? এই ওসিটা পুরা লাইনটা বক্রতা ব্যাসার্ধের হাফ হচ্ছে আমাদের পিসি, তাই এফসি, এফসি পেয়ে যাবো, বুঝলি? তাহলে হাফ ওসি, ঠিক আছে? তাহলে এখানে কি জানি যে এই যে এফ ও আছে, এফ থেকে ও, এফ ওটা, এটা হচ্ছে আমাদের কি ফোকাস দৈর্ঘ্য আমরা পড়লাম। আর এখান থেকে আছে ওসিটা, এ থেকে ওসিটা, ওসি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, যেটা হচ্ছে আর, আর এটা হচ্ছে টু। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে বক্রতা, বক্রতা সরি 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 ইয়ার, অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে এই যে ফোকাসটা হয়, ফোকাস দৈর্ঘ্যটা তার বক্রতা ব্যাসার্ধের হাফ হয়। কি? বক্রতা ব্যাসার্ধের হাফ হয়। তাহলে কি বলতে পারি এখানে যেটা আছে এর মধ্যে ক্ষুদ্র উমেশ যুক্ত, ক্ষুদ্র মানে বিগ না, যদি এই উমেশটা অনেক বড় হয়ে যায় তাহলে কিন্তু হবে না, এটা ক্ষুদ্র উমেশ যুক্ত, ক্ষুদ্র উমেশ যুক্ত দর্পণের ক্ষেত্রে, ক্ষুদ্র উমেশ যুক্ত অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। সেম টু সেম, সেম টু সেম যদি একটা আমরা, যদি আমরা একটা অবতল দর্পণ নিই, তো অবতল দর্পণের ক্ষেত্রে যদি একটা রশ্মি আসে, ঠিক আছে, যদি বার হয়ে যায়, তখন যদি ফোকাস সৃষ্টি হয়, তখনও যদি আমরা দেখি তাহলে সেম টু সেম একই আসবে, এফ ইজিক্যাল টু, এফ ইজিক্যাল টু আর বাই টু, এইটাই আসবে। মানে উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণ হোক, উত্তল দর্পণ বা হোক আর অবতল দর্পণ হোক, কিন্তু যে দর্পণে হোক সৌদর্পণের ক্ষেত্রে
এই ফোকাস দৈর্ঘ্যটা তার বক্রতা ব্যাসার্ধের হাফ হয়, কিন্তু এই দর্পণটাকে ক্ষুদ্র উমেশযুক্ত দর্পণ হতে হবে। আর ক্ষুদ্র উমেশযুক্ত দর্পণ কোনটা? যদি ওই উমেশ কোণটা 10 ডিগ্রি থেকে কম হয় তাহলে। ওকে, চল তাহলে বেশি, আরে 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 এবার দেখ একটা পাওয়ার বলে আছে, রিফ্লেক্টিং পাওয়ার। रिफ्लेक्टिंग पावर बोले একটা জিনিস আছে, সেটা মাথায় রেখে रिफ्लेक्टिंग पावर में दिखता है, चलो दिखता है फिर তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করার প্ল্যানিং করেছি। ওকে, তাহলে তোরা উত্তর দর্পণে কাজ করতে দিলি, উত্তর দর্পণে কি করে আসছে কি করে না সেটা তোরা ভাব, ব্রেনটা চালা। তোরা যত ব্রেন চালাবি তত তোদের টার্গেটের দিকে নিয়ে যাবে, নিটের দিকে, জেই দিকে, আইআইটির দিকে তোরা নিয়ে যাবে। ব্রেন চালাতে হবে তার জন্য, ঠিক আছে? যদি সব আমি করে দিই তাহলে তোরা ব্রেন ইউজ করবি নাই। কিন্তু বই খাতা মোবাইল, বই খাতা সামনে নে, না বইও নিস না, শুধু খাতা একটা সামনে নে আর মোবাইলটা দূরে ফেলে দে, ঠিক আছে? আর সেখানে তোরা ব্রেনটা চালাবার চেষ্টা কর, যে উত্তর দর্পণ কি করে আসে সেটা প্রমাণ করার চেষ্টা কর। আর সেটা আমার কমেন্টে জানাই তোরা পাচ্ছিস কিনা করতে। না হলে যদি তোরা চাইস যে আমি উত্তর দর্পণের ক্ষেত্রে করে দেখাবো তাহলে ওটাও কিন্তু বলবি, কমেন্ট করবিস, আমি ওটাও দেখাই দেবো। ওকে, চল তাহলে এবার দেখি রিফ্লেক্টিং পাওয়ার বা প্রতিফলন ক্ষমতা। হ্যাঁ, প্রতিফলন ক্ষমতা কি? প্রতিফলন প্রতিফলন ক্ষমতা কি বলেছে এটাকে? রিফ্লেক্টিং, শোনাছো তো? রিফ্লেক্টিং পাওয়ার। কিরে বাবু, রিফ্লেক্টিং পাওয়ার ঘুম আসছে নাকি রে? বুঝতে পারছিস কিনা? বোঝার দিকে ধ্যানটা দে, এদিকেও ধ্যান বেশি দিস না, ধ্যানটা বেশি আমার আমার চোখের দিকে দে। আমার চোখটা কিন্তু তোর দিকে পড়ে আছে। ওকে, তো দেখতে পাচ্ছি না কেমন তুই জানি না, ঠিক আছে? কিন্তু ধ্যানটা, পুরো মাইন্ডটা কিন্তু তোর দিকে লাগাইছি, তাহলে তুই বুঝতে পারিস, ঠিক? চল, আর প্রতিফলন ক্ষমতা কোনটা বলেছি? এই যে আছে না, F ইজিক্যাল টু R/2, এই যেটা আছে, এই যে ফর্মুলাটা আছে, ফোকাস দূরত্ব তার বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। এটা যদি আমরা উল্টে দিই তাহলে, আচ্ছা তো উল্টে দিই তাহলে ওটা হয়ে যাবে আমাদের প্রতিফলন ক্ষমতা, রিফ্লেক্টিং পাওয়ার। উল্টে দিলে কি হবে বলতো? উল্টে দিই তাহলে 1/p হয়ে যাবে, আর এটা 2টা অপর দিকে হয়ে যাবে, তাহলে 2/r। আর এটা হচ্ছে আমাদের প্রতিফলন ক্ষমতা, যেটা আমরা সিম্বল দিই ডি, ক্যাপিটাল ডি, ঠিক আছে? তো ওই ক্যাপিটাল ডি সমান আমরা বলতে পারি 1/f ইজিক্যাল টু 2/r। এটা হচ্ছে আমাদের প্রতিফলন ক্ষমতা রে বাবু, পাওয়ার শক্তি। ওকে, রিফ্লেক্টিং পাওয়ার, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আশা করি তোরা বুঝতে পেরেছিস ক্লাসটা। আর যদি কোথাও ডাউট থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাস, যাতে আমি পরে এটা আউট করতে পারি। আর প্লিজ তোরা বন্ধুকে শেয়ার কর, যাতে ওরা সাবস্ক্রাইব করে। আরো যদি ভিউজ হয়, যত ভিউজ তত এনার্জেটিক, তত আমি মোটিভেট হবো। তো একটা কমেন্ট করে জানাস, তাহলে আরো বেশি মোটিভেট হবো, অনেক ভালো লাগে আমার। ওকে, ঠিক আছে, তাহলে পরে লেকচার দেখা হচ্ছে। কিছু ম্যাথামেটিক্স আছে, সেগুলো তোরা প্র্যাকটিস করে ব্রেনটা খোলার চেষ্টা কর। আর যদি ম্যাথামেটিক্সে কোনো প্রবলেম থাকে তাহলে ওখানে আমাকে কিন্তু বলিস, আমি ম্যাথামেটিক্সও করাই দেবো। ওকে, চলো তাহলে পরে লেকচার দেখা হচ্ছে। বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে।